নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইয়েরা, আজ আমরা এই ভিডিওতে ধান চাষের আগাছা দমন নিয়ে কিছু আলোচনা করব। দেখুন, ধানের জমিতে বিশেষ করে আগাছার একটা আক্রমণ কিন্তু আমরা দেখতে পাই। আর এই আগাছার আক্রমণের ফলে আমাদের আর্থিকভাবে কিছুটা পরিমাণ ক্ষতি হতে পারে এবং আমাদের ফলনও কিন্তু অনেকটা ঘাটতি হতে পারে। আগাছাকে আমরা দুটোভাবে নিয়ন্ত্রণ করতে পারি, বিশেষ করে ধানের জমিতে। একটা হচ্ছে আমরা প্রি এমার্জেন্স হার্বিসাইড ব্যবহার করে, আরেকটি হচ্ছে পোস্ট এমার্জেন্স হার্বিসাইড ব্যবহার করে। অর্থাৎ আমাদের আগাছা জন্মানোর আগে আমরা যদি কোনো আগাছানাশক ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমরা আগাছাকে দমন করতে পারি। আরেকটা হচ্ছে যখন আমাদের জমিতে আগাছা জন্মায় তার পরবর্তী সময়ে আমরা আগাছানাশক ব্যবহার করে আমাদের ধানের জমিতে আগাছাকে দমন করতে পারি। এর পাশাপাশি আমরা কি করি, অনেক সময় আছে যে দেখা গেল যে অল্প বিস্তর আগাছা জন্মেছে, তো সেক্ষেত্রে আমরা নিড়ানের মাধ্যমে আগাছাগুলোকে দমন করে থাকি। তো মূলত এই যে আগাছা বা ঘাস আমাদের ধানের জমিতে যেগুলো জন্মায় সেগুলো কতটা পরিমাণে ক্ষতি করতে পারে আমাদের ধানের ফলনকে? আমাদের ধানের ফলনকে মোটামুটি বলা যায় যে 20% থেকে, অর্থাৎ 20% থেকে 30% পর্যন্ত কিন্তু ক্ষতি করতে পারে। আমরা যে সকল রাসায়নিক সার আমাদের জমিতে দিই বা মাটিতে যে সকল গাছের খাবার থাকে সেগুলো অনেকটা পরিমাণে যে আগাছা কিন্তু খেয়ে নেয়। তার ফলে গাছের একটা খাবারের ঘাটতি সেখানে কিন্তু দেখা যায়। তাহলে মূল যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই যে আর্থিক একটা খরচ কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা এই আগাছাকে দমন করতে পারি কিভাবে? প্রথম যেটা বললাম, আমরা প্রি এমার্জেন্স হার্বিসাইড ব্যবহার করি। অর্থাৎ আমাদের জমিতে আগাছা জন্মায়নি তখন আমরা ব্যবহার করতে পারি। তাহলে কতদিনে ব্যবহার করব আমরা আমাদের ধানের জমিতে? আমরা আমাদের ধানের জমিতে যখন আমরা ধানের চারা মূল জমিতে রোয়া করি, মূল জমিতে রোয়া করার পর মোটামুটি 3 থেকে 4 দিনের মধ্যে, ম্যাক্সিমাম 4 দিনের মধ্যে আমাদের এই প্রি এমার্জেন্স হার্বিসাইড আগাছানাশকগুলো ব্যবহার করতে হয়। এটি মূলত কি করে? এই আগাছানাশকটি মূলত মাটির উপরে একটা স্তর তৈরি করে। এবং আমরা কি জানি, এই যে ঘাসের বীজ এগুলো মাটির নিচে থাকে। এবার যখন সে তার আর্দ্র অবস্থায় চলে আসে তখন সে অঙ্কুরোদ্গম হয়ে বাইরে বেরিয়ে আসবে। এবার ওই যে আগাছানাশকটা ব্যবহার করা হয়েছে সে ওই যে লেয়ারটা তৈরি করেছে, যখন ওই বীজগুলো অঙ্কুরোদ্গমের একদম প্রারম্ভিক পর্যায়ে পৌঁছাবে তখন কি হবে, যে ওই যে বীজ ফুটে যেই বের হবে আর কি, তো সেই সময় তার যে শিকড় বা সেই বীজটার যে পাতা তার মধ্যে দিয়ে ওই আগাছানাশকের যে বিষক্রিয়তা সেটা গাছের মধ্যে পৌঁছে যাবে এবং যার ফলে সেই বীজটা বা যে নতুন অঙ্কুরোদ্গম গাছটা বের হচ্ছে সেটাকে নষ্ট করে দেবে। তো এইভাবে প্রি এমার্জেন্স যে হার্বিসাইড আগাছানাশক সেটি কিন্তু কাজ করে। তো মূলত ধান চাষের জন্য সবথেকে বেশি যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে পিটিলাক্লোর 50% ইসিফোম। আমরা সকলেই কিন্তু রিফিট, সিনজেন্ডা কোম্পানির রিফিট, এর নাম কিন্তু সকলেই শুনেছি বা এটি প্রচুর ব্যবহারও হয় আমাদের কৃষিক্ষেত্রে, বিশেষ করে ধানের জমিতে আগাছা দমনের জন্য। এর পাশাপাশি বাজারে কিন্তু আরও বিভিন্ন ধরনের প্রি এমার্জেন্স হার্বিসাইড আছে যেগুলো ব্যবহার করে কিন্তু আমরা এই আগাছাকে দমন করতে পারি। এবার দেখুন, অনেক জায়গায় আছে যে যেখানে আগাছা খুব একটা বেশি জন্মায় না, তারা এই আগাছানাশকগুলো ব্যবহার করেন না। কিন্তু পরবর্তীতে যখন আগাছা জন্মায় দেখা যায় যে প্রচুর পরিমাণে আগাছা হয়েছে, তখন যদি আমরা সেটাকে লেবার দিয়ে, আমাদের জনমজুর দিয়ে আগাছা দমন করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের একটা খরচ কিন্তু বেড়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে পোস্ট এমার্জেন্স হার্বিসাইড, অর্থাৎ আগাছা জন্মানোর পর ব্যবহার করা হয় এরকম কিছু আগাছানাশক আমরা ব্যবহার করে কিন্তু ওই আগাছাকে দমন করতে পারি। দেখুন, বিভিন্ন ধরনের আগাছা আমাদের ধানের জমিতে আমরা দেখতে পাই। জংলি ধান থেকে শুরু করে শুশুনি,
আপনার বেথুয়া, আপনার আরও বিভিন্ন ধরনের আপনার হেচি, কমলি বা কমলিনা যেটা বলা হয়, তো আপনার মুথা ঘাসও আছে। তো বিভিন্ন ধরনের আগাছা দেখতে পাওয়া যায়। তো সাধারণত আমরা এই যেটা পোস্ট এমার্জেন্স হার্বিসাইড হিসাবে যেটা সব থেকে বেশি ব্যবহার করে থাকি সেটা কি, সেটা হচ্ছে বিসপাইরিব্যাক সোডিয়াম 10% এসসি ফর্মে পাওয়া যায়। দেখুন বাজারে নমিনি গোল্ড নামে বেশি পাওয়া যায়, তবে অনেক জায়গায় এই নমিনি গোল্ডটা পাওয়া যায় না। আপনারা মেনলি যেটা দেখবেন সেটা হচ্ছে টেকনিক্যাল বিসপাইরিব্যাক সোডিয়াম। এবার এই বিসপাইরিব্যাক সোডিয়াম বা আপনারা যদি বলেন যে আপনারা পোস্ট এমার্জেন্স হার্বিসাইড যে কোনো টেকনিক্যাল হতে পারে যেগুলো বাজারে পাওয়া যায়, সেটা কখন ব্যবহার করবেন? সেটা মূলত আমাদের ব্যবহার করতে হবে যখন আমাদের এই যে আগাছা 3 থেকে 4 পাতা হবে। মোটামুটি ধান গাছ লাগানোর পর 12 থেকে 15 দিন এই যে সময়টা, এই সময় কিন্তু দেখা যায় যে আগাছার 3 থেকে 4 পাতা হয়ে যায়। তো এই সময় যদি আমরা এই পোস্ট এমার্জেন্স হার্বিসাইড যেগুলো আগাছা জন্মানোর পর ব্যবহার করা যে আগাছানাশকগুলো, এগুলো ব্যবহার করলে কিন্তু আমরা দেখা যায় যে কিছুটা ভালো রেজাল্ট পাওয়া যায়। এর মধ্যে দেখা যায় যে কমেলিনা, আপনার বেথুয়া, তারপরে আপনার হেচি যাকে বলা হয়, তো এইগুলো কিন্তু এই বিসপাইরিব্যাক সোডিয়ামে অতটা কন্ট্রোল হয় না। তখন আমাদের এর সাথে 2,4-D মিশিয়ে কিন্তু ব্যবহার করলে দেখা যায় ভালো কন্ট্রোল করা যায়। কিন্তু আপনি যদি 2,4-D ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনার মোটামুটি ধান গাছের বয়স 20 দিন হওয়া প্রয়োজন আছে। 20 দিনের নিচে ব্যবহার করাটা উচিত নয়। এবার এই যে আগাছানাশক ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সাবধানতা কোথায় রাখতে হবে বা কি রাখতে হবে? দেখুন, যদি আমরা প্রি এমার্জেন্স হার্বিসাইড যেগুলো আগাছা জন্মানোর আগে ব্যবহার করা হয়, এই আগাছানাশকগুলো ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে যখন আমরা আগাছানাশক ব্যবহার করব প্রি এমার্জেন্স, তখন কি করতে হবে আমাদের? আমরা ইউরিয়া সারের সাথে ব্যবহার করতে পারি, অর্থাৎ যেটা বাজারে দেখবেন নাইট্রোজেন ইউরিয়া সার পাওয়া যায়, ইউরিয়া সারের সাথে ব্যবহার করতে পারি, অথবা বালির সাথে আমরা মিশিয়েও ব্যবহার করতে পারি। আর এই যে পিটিলা ক্লোর যেটা বললাম, এটা আমরা স্প্রের মাধ্যমে ব্যবহার করতে পারি। এই যে আমরা ব্যবহার করার সময় অবশ্যই আমাদের ধানের জমিতে 2 থেকে 3 সেন্টিমিটার জল থাকতে হবে। কেন? কারণ ওই জলের সাথে সেটা ভালোভাবে মিশে যাবে এবং কি হবে, ওটা জমির মধ্যে, মাটির মধ্যে থিতিয়ে পড়বে এবং এতে খুব ভালো কাজ পাওয়া যাবে। এবং অবশ্যই আমাদের ধানের জমির যে জল, সেটা 4 দিন থেকে 5 দিন পর্যন্ত ধরে রাখতে হবে। এখানে জমির থেকে যেন জল বাইরে বেরিয়ে না যায়, সেটাকে লক্ষ্য রাখতে হবে। আর যখন আমরা পোস্ট এমার্জেন্স হার্বিসাইড ব্যবহার করব, অর্থাৎ আগাছা জন্মানোর পর যদি আগাছানাশক ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে কি রাখতে হবে? সেক্ষেত্রে ধানের জমিতে একদম সিপসিপে জল থাকবে, অর্থাৎ খুব বেশিও না, মাটি একদম শুকনোও না, যেন স্প্রে করলে আগাছার উপরে ভালোভাবে এই যে কেমিক্যালগুলো এগুলো পড়ে। এবং স্প্রে করার পর আমাদের এই মাটিকে কিন্তু কখনোই শুকোতে দেওয়া যাবে না। আপনার যদি প্রয়োজন হয় আপনি হালকা একদম জলসেচ দিয়ে রাখুন এবং এটা কিন্তু কন্টিনিউ আপনার 2 দিন রাখবেন এবং তারপরে আপনি 2 থেকে 4 সেন্টিমিটার জল 4 থেকে 5 দিন ধরে রাখবেন। তাহলে কি হবে, আপনার এই যে আগাছার মধ্যে যে বিষক্রিয়তা তৈরি হতে 2 দিন সময় লাগবে এবং সেই সময় যদি মাটিতে পর্যাপ্ত রস থাকে তাহলে গাছ খুব তাড়াতাড়ি সে অ্যাবজর্ব করতে পারবে। এবার আপনি যদি বেশি জল দেন তাহলে সেক্ষেত্রে কি হবে, ওই কেমিক্যালটা খুব ভালো কাজ করবে না। কিন্তু আমি কি বলছি যে সিপসিপে জল আর মাটি কন্ডিশন, মাটি যেন না শুকায় সেরকম অবস্থা। এবার 2 দিন পর যখন গাছের মধ্যে বিষক্রিয়তা তৈরি হয়ে গেল, এবার 2 দিন পরে আমরা যখন জল দিয়ে জমিটা ভরে রাখবো, তখন কি হবে, এটা খুব তাড়াতাড়ি নষ্ট হতে শুরু করবে গাছগুলো। তাহলে এই যে পদ্ধতিটা, এটা কিন্তু আমাদের ফলো করতে হবে। তো কৃষক ভাইরা, আমরা চেষ্টা করব যেগুলো আমাদের প্রি এমার্জেন্স হার্বিসাইড আছে, আগাছানাশক আছে, সেগুলো ব্যবহার করার কথা। আমরা কখনোই আমাদের ধানের জমিতে আগাছা জন্মানোর পর যে আগাছানাশকগুলো ব্যবহার করা হয় সেগুলো ব্যবহার করব না। যতটা পারবো সেটাকে এড়িয়ে চলবো। যদি হালকা ঘাস হয় আপনি
আপনি লেবার দিয়ে দরকার পড়ে আপনি নিড়ানোর ব্যবস্থা করুন। যদি আপনি প্রি-এমার্জেন্ট হার্বিসাইড ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে খুব কম পরিমাণে ঘাস হয়, সেটা আপনি একটা দুটো লেবার দিয়ে কিন্তু পরিষ্কার করতে পারবেন। পরবর্তীতে আমরা যদি এই যে পোস্ট এমার্জেন্ট হার্বিসাইডগুলো ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে ধান গাছের উপরে একটা চোট আসে, যার ফলে এর গ্রোথের কিছুটা সাময়িক ক্ষতি হয়। তো যাই হোক প্রিয় কৃষক ভাইরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখবেন। তাহলে যে পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।